নয়াদিল্লির ৭ লোককল্যাণ মার্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া নিরাপত্তা বেষ্টিত সরকারি বাসভবন। বাইরের পৃথিবীতে তখন হিমশীতল বাতাস বইছে। বাসভবনের ভেতরের একটি অতি গোপন সাউন্ড প্রুফ কনফারেন্স রুমে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বিশাল মেহগনি কাঠের টেবিলের ওপর রাখা আছে একটি সিলগালা করা খাম, যার ওপর জ্বলজ্বল করছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। টেবিলের চারপাশে বসে আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সাউথ ব্লকের শীর্ষ কূটনীতিক এবং গোয়েন্দা কর্তারা। তাদের চোখে মুখে এক চরম উৎকণ্ঠা। মাত্র কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের জন্য একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্ববহ আমন্ত্রণ জানিয়েছিলেন। সাউথ ব্লকের হিসাব ছিল খুব সোজা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ লুফে নেবেন, কারণ গত ১৫ বছর ধরে এটাই ছিল দিল্লির কাছে ঢাকার চিরচেনা রূপ। দিল্লির ডাক পাওয়া মানেই তো ক্ষমতার মসনদ আরও পাকাপোক্ত হওয়ার গ্যারেন্টি। কিন্তু টেবিলের ওপর রাখা ওই খামটি খোলার পর সাউথ ব্লকের কর্তাদের মুখের বেশি শক্ত হয়ে গেল। খামের ভেতরের বার্তাটি ছিল সংক্ষিপ্ত, স্ফটিক স্বচ্ছ এবং বজ্রকঠিন। ঢাকা এক মুহূর্তের জন্য সেই আমন্ত্রণের ফাঁদে পা দেয়নি, বরং দিল্লির মুখের উপর তা সরাসরি ও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের মতো একটা আধিপত্যবাদী রাষ্ট্রকে এমন সাহসের সাথে না বলার স্পর্ধা এর আগে আর কোনো নেতৃত্ব দেখাতে পারেনি। খামটি যেন কেবল একটি প্রত্যাখ্যান পত্র ছিল না, এটি ছিল গত ১.৫ দশকের দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার এক চূড়ান্ত ঘোষণা, যেখানে একটি না শব্দ পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে উল্টে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে একটি আমন্ত্রণ কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি হল ভূ রাজনৈতিক দাবার বোর্ডের একটি সুনিপুণ চাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন এর পেছনে সাউথ ব্লকের অত্যন্ত সূক্ষ্ম একটি মনস্তাত্ত্বিক ফাঁদ পাতা ছিল। দিল্লি বিশ্বমঞ্চে এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বার্তা দিতে চেয়েছিল যে ৫ই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতার হাত বদল হলেও ঢাকা এখনও দিল্লির প্রভাবলয়ের ভেতরেই আছে। তারা দেখাতে চেয়েছিল নতুন সরকারও তাদের বড় ভাই সুলভ আশীর্বাদের মুখাপেক্ষী। যদি তারেক রহমান এই আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লিতে যেতেন, তবে আন্তর্জাতিক মিডিয়া এই সফরকে এমনভাবে প্রচার করত যেন বাংলাদেশ আবার দিল্লির শর্তেই আপোষ করতে শুরু করেছে। কিন্তু ঢাকা সেই ফাঁদে পা দেয়নি। তারেক রহমান অত্যন্ত শান্ত অথচ দৃঢ়ভাবে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যান কোনো সাধারণ কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার চূড়ান্ত লড়াই। যেখানে একসময় আমাদের নেতারা দিল্লির একটু আনুকূল্য পাওয়ার জন্য, একটি ছবি তোলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন, সেখানে আজ ভারতের প্রধানমন্ত্রীর সরাসরি আমন্ত্রণ মুখের উপর ছুঁড়ে মারা হয়েছে। এই একটি না বিশ্ববাসীকে পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশ এখন আর দিল্লির কোনো স্যাটেলাইট স্টেট বা করদরাজ্য নয়। এই ঐতিহাসিক প্রত্যাখ্যানের পেছনের কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে গত ১.৫ দশকের অন্ধকার ইতিহাসের দিকে। বছরের পর বছর ধরে ভারত আমাদের সাথে যে বড় ভাই সুলভ আচরণ করে এসেছে, তা কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে না। পতিত স্বৈরাচারের আমলে ভারত আমাদের রাজনীতি, অর্থনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিজেদের হাতের মুঠোয় নিয়েছিল। আমাদের ট্রানজিট রুট ব্যবহার করে তারা নিজেদের লাভ করেছে, আমাদের বন্দরগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, আমাদের বিদ্যুৎ খাতকে অসম চুক্তির মাধ্যমে পঙ্গু করে দিয়েছে। বিনিময়ে আমরা কি পেয়েছি? তিস্তার পানি বন্টন চুক্তি বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তে রঞ্জিত হয়েছে কাঁটাতার। দিল্লি ভেবেছিল এই দাদাগিরি হয়তো চিরকাল চলবে। তারা ভেবেছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের চোখ রাঙানির ভয়ে সবসময় তটস্থ থাকবে। কিন্তু ৫ই আগস্টের গণ অভ্যুত্থান তাদের সেই হিসেবে ছাই ঢেলে দিয়েছে। তারেক রহমানের এই প্রত্যাখ্যান প্রমাণ করেছে আধিপত্যবাদের সেই শেকল আজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। যে দেশটিকে ভারত নিজেদের পেছনের উঠোন মনে করত, সেই দেশটি আজ তাদের চোখের দিকে তাকিয়ে অধিকারের কথা বলছে। একটি জাতির মেরুদণ্ড কতটা শক্ত তা নির্ভর করে তার নেতৃত্বের শিরদাঁড়া কতটা সোজা তার উপর। দেশের স্বার্থ আর আত্মমর্যাদার প্রশ্নে এমন শিরদাঁড়া সোজা রাখা এবং চোখে চোখ রেখে কথা বলা নেতৃত্বের জন্যই এই দেশের মানুষ এতদিন তৃষ্ণার্ত ছিল। তারেক রহমান খুব ভালো করেই জানতেন এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার ঝুঁকি কতটুকু। ভারত চাইলেই সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে, বাণিজ্য বন্ধ করে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে পারে বা নানামুখী কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু তিনি সেই ঝুঁকি নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে তিনি এমন একজন নেতা যিনি কোনো পরাশক্তির ইশারায় চলেন না। বাংলাদেশের মানুষ অদ্ভুত এক সহনশীল জাতি। তারা অনেক কষ্ট মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু ভারতের দাসত্ব তারা কোনোদিন মেনে নেয় না। যখনই কথা ওঠে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব নিয়ে, যখনই কথা ওঠে ভারতের আধিপত্যবাদ নিয়ে, তখন এই দেশের প্রতিটি মানুষ একা হয়ে যায়। তারেক রহমান দেশের মানুষের এই পালস বা স্পন্দনটি খুব নিখুঁতভাবে ধরতে পেরেছেন। তিনি জানেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে ক্ষমতায় থাকার চেয়ে দেশের আত্মসম্মানকে ঊর্ধ্বে তুলে ধরা অনেক বেশি সম্মানের। তার এই
ভয় অবস্থান প্রমাণ করেছে ঢাকা এখন নিজের শর্তে চলে, অন্যের ডিকটেশনে নয়। এই প্রত্যাখ্যানের মাধ্যমে বাংলাদেশের কূটনীতিতে একটি সম্পূর্ণ নতুন ধারার সূচনা হয়েছে। এই ধারার নাম সমমর্যাদা এবং ন্যায্যতা। ঢাকা দিল্লিকে খুব পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে যে সমমর্যাদা আর ন্যায্যতার ভিত্তিতে ছাড়া ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব হতে পারে না। এক হাতে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো আর অন্য হাতে বন্ধুত্বের গোলাপ ফুল এগিয়ে দেওয়া, দিল্লির এই দ্বিমুখী ভণ্ডামি আর সহ্য করা যাবে না। এই নতুন বাংলাদেশ কোনো শূন্য থেকে তৈরি হয়নি। এই বাংলাদেশ তৈরি হয়েছে জুলাই আগস্টের রাজপথে হাজারো তরুণের বুকের তাজা রক্তে। এই অকুতভয় স্পিরিট নিয়েই বাংলাদেশ আজ সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে জেনারেশন নিজের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারকে উপড়ে ফেলতে পারে, সেই জেনারেশন বিদেশি প্রভুদের চোখ রাঙানিকে পায়ের ভৃত্য মনে করে। তারেক রহমান আজ যে শিরদাঁড়া সোজা রাখা অবস্থান নিয়েছেন, তা আসলে 5ই আগস্টের সেই অদম্য চেতনারই প্রতিধ্বনি। রাত গভীর থেকে গভীরতর হয়ে একসময় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঢাকার রাজপথ এখন নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতার ভেতরে কোনো ভয় বা আতঙ্কের ছায়া নেই। আছে এক অদ্ভুত প্রশান্তিময় আত্মবিশ্বাস। জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে আছে একদল তরুণ, তাদের গায়ে জড়ানো লাল সবুজের পতাকা। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে গিয়ে তারা যখন সেই গগনচুম্বী স্মৃতিসৌধের দিকে তাকায়, তখন তাদের চোখের দৃষ্টিতে কোনো পরাশক্তির প্রতি বশ্যতার লেশমাত্র থাকে না। তারা জানে তাদের দেশের ভাগ্য এখন আর দিল্লির সাউথ ব্লকের কোনো রুদ্ধতার কক্ষে নির্ধারিত হয় না। হাজার মাইল দূরে দিল্লির সেই কনফারেন্স রুমে হয়তো এখনো হতাশা আর ক্ষোভের নীরবতা বিরাজ করছে। ভারতের নীতি নির্ধারকরা হয়তো এখনো নিজেদের ছক করছেন কিভাবে এই নতুন অবাধ্য ঢাকাকে আবার নিজেদের বলয়ে আনা যায়। কিন্তু তারা জানেন না, বাংলার এই মাটি আজ এক নতুন মন্ত্রে দীক্ষিত। ভোরের বাতাসে উড়ছে লাল সবুজের পতাকাটি। এই পতাকা কারো দয়ায় অর্জিত হয়নি, 1 কোটি মানুষের ত্যাগের বিনিময়ে পাওয়া এক পবিত্র আমানত। দিল্লির ঘড়িতে হয়তো এখনো আধিপত্যবাদের পুরনো কাঁটা টিকটিক করছে, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন অজেয় সকালের জন্ম হয়েছে। এই মাটি আজ থেকে শুধুই সমমর্যাদার ভাষায় কথা বলতে জানে। শেকল ভাঙার এই মহাকাব্যে আজ কোনো দালালের বা বশ্যতার জায়গা নেই। বাংলাদেশ জিন্দাবাদ।